লকডাউনের খেলায় আমার ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার ভাই আদিত্য বলল, লকডাউনে ট্রুথ অর ডেয়ার খেলার সময় তোর প্রশ্ন ছিল, তুই কি কখনো আমাকে ভাইয়ের চেয়ে বেশি কিছু ভেবেছিস? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তুই আমার চোখে চোখ রেখে বললি, এবার আমার ডেয়ার শোনো। আমি অপেক্ষা করলাম। তুই ধীরে ধীরে বললি, আমাকে বিয়ের প্রস্তাব দে, ভাই নয়, স্বামী হিসেবে। আমি প্রস্তুত তোকে স্বামী হিসেবে পেতে, ছেলেদের বাবা হিসেবে পেতে। কোভিড লকডাউনের সময় আমরা ভাইবোন দুজনেই বাড়িতে আটকে ছিলাম। আমার বয়স ২৬, আদিত্যের ২৪। একদিন সন্ধ্যায় আমরা একটু বোর হয়ে ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করলাম। জোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমরা মোমবাতির আলো বসেছিলাম। আমি আদিত্যকে জিজ্ঞেস করেছিলাম, ট্রুথ না ডেয়ার? সে বলেছিল, ট্রুথ। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুই কি কখনো আমাকে ভাইয়ের চেয়ে বেশি কিছু ভেবেছিস? আমি এটা একটা মজার প্রশ্ন হিসেবে করেছিলাম, ভাবিনি সে হ্যাঁ বলবে। সে হ্যাঁ বলে মাথা নাড়াল। আমি অবাক হয়ে গেলাম। এবার আমার পালা, আমি বললাম। আমি ডেয়ার নিচ্ছি। আমি আসলে বলতে চেয়েছিলাম আদিত্য আমাকে কনফেশন করবে যে সে মজা করছিল, ট্রুথে মিথ্যা বলেছিল। কিন্তু আদিত্য আমার কথা ভুল বুঝে চারপাশ দেখে নিয়ে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। অঞ্জলি, আমি তোকে ভালোবাসি, সে বলল। আমি জানি আমরা ভাইবোন, কিন্তু আমার অনুভূতি আর লুকাতে পারছি না। আমি তোকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আদিত্য, আমি চিৎকার করে উঠলাম। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর বোন। তুই এরকম কথা কিভাবে বলতে পারিস? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি শুরু করছি। আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার কথা বলতে চাই। সবকিছু শুরু হয়েছিল গত বছর, যখন আমরা পুরনো বাড়ি থেকে নতুন একটা বাড়িতে উঠেছিলাম। শহরের একদম প্রান্তে মায়াপুর নামের একটা ছোট গ্রামে আমরা একটা পুরনো বাড়ি কিনেছিলাম। এটা ছিল একটা বিশাল বাড়ি, প্রায় ১০০ বছরের পুরনো। আমার স্বামী অনিন্দ এটা খুব কম দামে পেয়েছিল। বাড়িটা বিক্রি করার জন্য উন্মুখ ছিল ওর মালিক, যদিও কেন তা ঠিক বলেননি। শুধু বলেছিলেন যে বাড়িটা দেখাশোনা করা তার পক্ষে আর সম্ভব না। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর তার ছেলেমেয়েরা সবাই বিদেশে থাকত। যেদিন আমরা প্রথম ওই বাড়িতে গেলাম সেদিনটা আমি কখনো ভুলব না। বাড়িটা বড় ছিল, দোতলা, সাদা রঙের। গেটে ঢুকে একটা বিশাল উঠোন পেরিয়ে একটা পুরনো অথচ সুন্দর সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বারান্দা থেকে একটা বড় দরজা, ভেতরে ঢুকলেই একটা বড় হল, আর হল থেকে বিভিন্ন ঘর। আমার স্বামী অনিন্দ রায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু তিনি সব সময় কাজে ব্যস্ত থাকেন। বাড়ি কেনার সিদ্ধান্তটাও আসলে আমারই ছিল। আমি বাড়িটা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে অনিন্দকে একবার দেখাতে নিয়ে এসেছিলাম। তিনি দেখেই পছন্দ করেছিলেন। আমি ধারণাও করিনি যে এত তাড়াতাড়ি উনি রাজি হয়ে যাবেন। আমাদের প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাত প্রায় ২টোর সময় আমি একটা শব্দে ঘুম থেকে জেগে উঠলাম। কে যেন সিঁড়ি দিয়ে উঠছিল। আমি অনিন্দকে জাগাতে গেলাম, কিন্তু তিনি এমন গভীর ঘুমে ছিলেন যে জাগলেন না। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতলাম। শব্দটা একদম পরিষ্কার। কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছিল। আমার মনে হলো অর্ণব বা দীপা হবে। হয়তো ওরা পানি খেতে নেমেছিল। আমি দরজা খুলে বাইরে তাকালাম। কিন্তু সেখানে কেউ ছিল না। এমনকি কোনো আলোও জ্বলছিল না। আমি অবাক হয়ে আবার দরজা বন্ধ করে ফিরে এলাম। এর পরের দিন সকালে আমি এ ব্যাপারে অনিন্দকে জিজ্ঞেস করলাম। কিন্তু উনি ব্যস্ত ছিলেন। শুধু একটা ঘুমকি বলে ফোনে কথা বলতে থাকলেন। অর্ণব আর দীপাকে জিজ্ঞেস করলাম, তারাও বলল রাতে ওরা কোথাও যায়নি। দ্বিতীয় রাতেও একই ঘটনা। এবার আরও জোরে শব্দ। শুধু সিঁড়ি নয়, এবার মনে হচ্ছিল যেন কেউ হোলঘরে হাঁটাচলা করছে। আমি আবার অনিন্দকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ। উনি কিছুতেই জাগছিলেন না। আমি এবার ভয় পেয়ে দরজা খুললাম না, শুধু কান পেতে শুনলাম। শব্দ কিছুক্ষণ শোনার পর আবার সব চুপচাপ হয়ে গেল।
তৃতীয় দিন সকালে আমি অনিন্দকে সব খুলে বললাম। আমার কথা শুনে উনি হাসলেন, বললেন, তোমার ভয় পেয়েছ? পুরনো বাড়ি তো, কাঠের দরজা জানালা, বাতাসে নড়ে, তাই শব্দ হয়। আর তুমি সবে এখানে এসেছ, মন এখনও অভ্যস্ত হয়নি, তাই অচেনা শব্দে তোমার ঘুম ভেঙে যাচ্ছে গি। আমি বললাম, কিন্তু আমি শুনেছি কেউ সিঁড়ি দিয়ে উঠছিল গু। উনি আবার হাসলেন, শ্রাবন্তী, তুমি বড্ড বেশি ভূতের গল্প পড়ো। এসব কিছু না। চলো আজ রাতে দেখব। সেদিন রাতে অনিন্দ আর আমি দুজনেই অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ হলো না। আমি ভাবলাম, হ্যাঁ, হয়তো আমি সত্যি ভয় পেয়েছিলাম। অনিন্দ বললেন, দেখলে, কিছু না, তোমার মনের ভুল গু। চতুর্থ রাতে অনিন্দ আবার তার কাজে ব্যস্ত ছিলেন। অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করে শুতে এলেন। আমি ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙল। আমি চোখ খুলে দেখি অনিন্দ আমার পাশে নেই। আমি উঠে বসলাম। ঘড়ির দিকে তাকালাম, রাত ৩টে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজা একটু ফাঁক করে তাকালাম। আর তখনই আমি দেখলাম কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছিল। একটি ছায়ামূর্তি ধীরে ধীরে একটা একটা করে সিঁড়ি বেয়ে উঠছিল। আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম। আমি প্রথমে ভাবলাম অনিন্দ হবে, কিন্তু না। মূর্তিটা অনেক লম্বা, অনিন্দর থেকেও লম্বা। আমার হৃৎপিণ্ড জোরে কাঁপতে লাগল। আমি দরজা বন্ধ করে ফেললাম আর দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কাঁথা দিয়ে গা থেকে মাথা পর্যন্ত ঢেকে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম হোলঘরে পায়ের শব্দ। কেউ হাঁটছিল ধীরে ধীরে। শব্দটা আমাদের ঘরের দরজার কাছে এসে থামল। আমি মৃত্যুর মতো চুপ করে শুয়ে রইলাম। কয়েক মিনিট, যা আমার কাছে যেন কয়েক ঘন্টা মনে হচ্ছিল, তারপর শব্দটা আবার দূরে চলে গেল। সারা রাত আমি জাগলাম। অনিন্দ ফিরে এলেন প্রায় সকাল ৫টার দিকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? উনি বললেন, বনিতা অসুস্থ, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম গ। বনিতা অনিন্দর সহকর্মী, তার অফিসে কাজ করে। কিন্তু তুমি আমাকে একবারও বললে না। আমাকে জাগালে না কেন? উনি মুখ গোমড়া করে বললেন, তুমি গভীর ঘুমে ছিলে, জাগাতে চাইনি। আর আমি চলে যাবার পর ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। আমি বিশ্বাস করিনি, কিন্তু ঝগড়া করতে চাইনি। শুধু বললাম, অনিন্দ, গত রাতে আমি আবার সেই ছায়ামূর্তি দেখেছি। কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছিল। উনি চিৎকার করে উঠলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? এসব কি বাজে কথা বলছ? ভূতটুত কিছু নেই। তোমার মাথার ভেতর সব। উনি যেভাবে চিৎকার করলেন, আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ কখনো এভাবে কথা বলতেন না আমার সাথে। আমি বুঝতে পারছিলাম না কেন উনি এমন ব্যবহার করছেন। ওই দিন সন্ধ্যায় আমি আমার ছেলে অর্ণবকে সব বললাম। অর্ণব অবিশ্বাস করেনি আমার কথা। বরং বলল, মা, আমারও কিছু অদ্ভুত জিনিস চোখে পড়েছে। আমি দেখেছি মাঝে মাঝে আয়নায় অন্য কারো প্রতিবিম্ব দেখা যায়। একদিন আমি বাথরুমে ছিলাম, আর আয়নায় দেখলাম একটা মহিলা আমার দিকে তাকিয়ে আছে। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না গি। আমি অবাক হয়ে গেলাম। তুই আমাকে আগে বলিসনি কেন? বাবা বলেছে এসব আমার মনের ভুল। বাড়ি নতুন, তাই এরকম মনে হচ্ছে গি। আমি দীপাকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, দীপা, তুইও কি কোনো অদ্ভুত জিনিস দেখেছিস এই বাড়িতে? দীপা চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, মা, আমি সেই মহিলাকে দেখেছি। তিনি আমার ঘরে আসেন, আমার মাথায় হাত বুলিয়ে দেন গু। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। কি বলছিস তুই? সে কে? কেমন দেখতে? খুব সুন্দর, লম্বা চুল, সাদা শাড়ি পরা। তিনি আমাকে ভয় দেখান না, মা। তিনি বলেন, আমার নাম অমিতা গু। আমি দীপাকে জড়িয়ে ধরলাম। তার সারা শরীর ঠান্ডা। তুই ভয় পাস না? প্রথমে পেয়েছিলাম, কিন্তু তিনি তো কিছু করেন না। শুধু কথা বলেন। কি কথা বলেন? তিনি বলেন, তোমাকে সাবধান থাকতে। তিনি বলেন, অনেক বছর আগে তিনি এই বাড়িতে থাকতেন। তারপর তিনি অদৃশ্য হয়ে গেছেন। তিনি বলেন, এই বাড়িতে একটা রহস্য আছে গি। আমি আর অর্ণব দুজনেই অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে রইলাম। দীপা এমন একটা মেয়ে যে কখনো মিথ্যে বলে না। সে যা বলছে তা সত্যি। পরের দিন আমি এক কাজে বাইরে গেলাম। ফেরার পথে বাড়ির আগের মালিকের বাড়ি দিয়ে আসছিলাম। হঠাৎ তাকে দেখতে পেলাম। তিনি বাগানে কাজ করছিলেন। আমি গাড়ি থামালাম, নেমে এলাম। নমস্কার, আমি বললাম।
তিনি তাকালেন। আরে আপনি কেমন আছেন? নতুন বাড়িতে উঠে গেছেন তো? হ্যাঁ, গত সপ্তাহেই। বাড়িটা খুব সুন্দর গু। হ্যাঁ, সুন্দর তো বটেই। এত বছর থেকেছি সেখানে গি। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বাড়িটা সম্পর্কে কিছু অদ্ভুত ঘটনা কি আপনি কখনো দেখেছেন? তিনি চমকে উঠলেন। কেন? কি হয়েছে? তার মুখের রং পাল্টে গেল। আমি ভাবলাম বলা উচিত কিনা, কিন্তু আমি বেশ সংকটে ছিলাম। বললাম, আসলে আমি কিছু অদ্ভুত জিনিস দেখছি সেখানে। মাঝরাতে কারো পায়ের শব্দ, ছায়ামূর্তিগু। তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আপনি অমিতাকে দেখেছেন? আমি অবাক হয়ে গেলাম। আপনি জানেন তার কথা? তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। একটা পুরনো ফটোবই বের করলেন। একটা পাতা খুলে দেখালেন। এই দেখুন, অমিতা, আমার ঠাকুরমা। এই বাড়িটা তারই ছিল গো। আমি ছবিটা দেখলাম। দীপা যেমন বলেছিল ঠিক তেমনি। লম্বা চুল, সুন্দর মুখ, সাদা শাড়ি। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, উনি কি বেঁচে নেই? তিনি মাথা নাড়লেন। না, অনেক বছর আগে তিনি মারা গেছেন। আমার বাবার জন্মের আগেই। কিভাবে? কেউ জানে না। একদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক। কিন্তু আমার বাবা বলতেন তাকে হত্যা করা হয়েছিল। আমি চমকে উঠলাম। হত্যা? হ্যাঁ, আমার ঠাকুরদা খুব ধনী ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল। কিন্তু তার মৃত্যুর পর সব সম্পত্তির মালিকানা অমিতার হাতে চলে যায়। অমিতার এক দেবর ছিল, রঞ্জন। সে চাইত অমিতাকে বিয়ে করতে, কিন্তু অমিতা রাজি হননি। রঞ্জন খুব রাগী ছিল, সে ধমকি দিয়েছিল অমিতাকে। এক রাতে অমিতা মারা গেলেন, আর পরের দিনই রঞ্জন বাড়ির দখল নিল গো। তাহলে আপনি রঞ্জনের সন্তান? বৃদ্ধ লোকটি আবার মাথা নাড়লেন। না, আমি অমিতার দেবরের ছেলে নই। আমি অমিতার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু আপনি তো বললেন গু। অমিতার মৃত্যুর পর রঞ্জন বাড়ির দখল নিয়েছিল ঠিকই, কিন্তু অমিতার একটি ছেলে ছিল, সুমন্ত। আমি সেই সুমন্ত। আমার মাথা ঘুরতে শুরু করল। কিন্তু সেটা কেমন করে সম্ভব? তাহলে আপনি গু? আমার বয়স 100 বছরের বেশি। তিনি হাসলেন। আমি জানি, অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্য। আমার অনেক আগেই মারা যাওয়ার কথা। কিন্তু আমি মরতে পারছি না। আমার মা, তিনি আমাকে রক্ষা করছেন গু। আমি এখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। আপনি কি বলতে চাইছেন? আমার মা অমিতা মারা যাননি। তিনি আছেন সেই বাড়িতে। তিনি রঞ্জনকে হত্যা করেছিলেন, রঞ্জন তাকে নয়। কিন্তু তারপর তিনি ধরা পড়ার ভয়ে আত্মগোপন করেছিলেন। লোকে ভাবত তিনি মারা গেছেন, কিন্তু তিনি জীবিত ছিলেন, বাড়ির নিচে একটি গুপ্ত কক্ষে। আমি তাকে সেখানে দেখতাম। আমি তাকে খাবার নিয়ে যেতাম। কিন্তু যখন আমি প্রায় 40 বছরের হলাম, তখন একদিন আমি সেই কক্ষে গেলাম আর দেখলাম তিনি সেখানে নেই গু। কোথায় গেলেন তিনি? জানি না। তবে সেই দিন থেকে আমি তাকে মাঝে মাঝে বাড়ির বিভিন্ন জায়গায় দেখি। শুধু ছায়ার মতো, কিন্তু দেখি গু। আমি এবার জানতে চাইলাম, কিন্তু আপনি বাড়িটা ছেড়ে দিলেন কেন? তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার বয়স হয়েছে, শরীর ভেঙে গেছে। কিন্তু মরতে পারছি না। আমার মা বলেছেন যতদিন আমি সেই বাড়িতে থাকব, ততদিন তিনি আমাকে রক্ষা করবেন। কিন্তু আমি বাঁচতে চাই না আর। আমি ক্লান্ত। তাই আমি বাড়ি ছেড়ে এখানে চলে এলাম। এবার আমি স্বাভাবিকভাবে মরতে পারব। আমি তখন ভাবছিলাম, আমি স্বপ্ন দেখছি নাকি? এসব কিভাবে সম্ভব? কিন্তু আমাদের কি হবে? আমরা তো সেই বাড়িতে থাকছি গু। সুমন্ত আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। আমার মা কারো ক্ষতি করবেন না। তবে উনি কাউকে না কাউকে বেছে নেবেন গি। বেছে নেবেন? কি জন্য? তিনি যাকে ভালোবাসবেন তাকে রক্ষা করবেন। আমার মনে হয় তিনি আপনার মেয়েকে বেছে নিয়েছেন। আপনার মেয়ের নাম কি দীপা? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তিনি আমাকে স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন একটি মেয়ে আছে যাকে তিনি পছন্দ করেছেন গু। আমি এবার ভয় পেয়ে গেলাম। আমার মেয়ের কি কোনো ক্ষতি হবে?
না, বরং তিনি আপনার মেয়েকে রক্ষা করবেন। কিন্তু আপনার স্বামী, তিনি কি এই বাড়ি সম্পর্কে সবকিছু জানেন? আমি মাথা নাড়লাম। না, আমি তাকে এসব বলিনি। শুধু বাড়িতে অদ্ভুত শব্দ হয় এটুকু বলেছি। সুমন্ত গম্ভীরভাবে বললেন, আপনার স্বামী সাবধানে থাকুক। আমার মা যারা এই বাড়ি সম্পর্কে সত্য জানে তাদের প্রতি খুব কঠোর হতে পারেন। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরে যখন দরজা খুললাম দেখলাম অনিন্দ দাঁড়িয়ে আছেন। কোথায় ছিলে এতক্ষণ? উনি জিজ্ঞেস করলেন, কণ্ঠে রাগের সুর। আমি সত্যি কথা বলার সাহস পেলাম না। বাজারে গিয়েছিলাম, তারপর বন্ধুর বাড়ি। কোনো বন্ধু? উনি আমার চোখের দিকে তাকালেন। মিতা, কলেজের বন্ধু। মিথ্যে কথা! তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন। তুমি আগের মালিকের বাড়িতে গিয়েছিলে। আমি তোমাকে দেখেছি। আমি অবাক হয়ে গেলাম। তুমি আমাকে ফলো করেছিলে? হ্যাঁ, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। কি বলছো তুমি? আমি কিভাবে তোমাকে ধোঁকা দিচ্ছি? এই বাড়ি নিয়ে। তুমি জানো এই বাড়িতে কি আছে? তুমি জানো এটার মূল্য কত? তুমি জানো? আমি কিছুই জানি না, আমি চিৎকার করে উঠলাম। আমি শুধু জানি এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, আর আমি জানতে চেয়েছিলাম কেন। আর তিনি তোমাকে বলেছেন? অনিন্দ একটু শান্ত হলেন। কে? সুমন্ত? হ্যাঁ, সেই বুড়ো লোকটা। তিনি আমাকে বলেছেন তার মা অমিতা মারা যাননি, তিনি এখনও এই বাড়িতে আছেন। তিনি একটি ভূত। অনিন্দ হাসলেন, একটা অদ্ভুত হাসি। ভূত? তুমি এত বোকা! তুমি এরকম গল্প বিশ্বাস করো? আমি যা দেখেছি, যা শুনেছি, তারপরে আমি বিশ্বাস করতে বাধ্য। আমি তোমাকে দেখাচ্ছি আসল সত্য, অনিন্দ বললেন। চলো আমার সাথে। তিনি আমাকে টেনে নিয়ে গেলেন বাড়ির পেছনের দিকে, বাগানের শেষ প্রান্তে। সেখানে একটা পুরনো গাছ ছিল। আমি জানি এখানে কি আছে, তিনি বললেন। আমি জানি এই বাড়ির মূল্য কত। আমি বুঝতে পারছিলাম না উনি কি বলছেন। কি আছে এখানে? গুপ্তধন। অমিতার স্বামী গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এখানে। হীরে, মণি, মুক্তা, সোনা, কোটি টাকার সম্পদ। তুমি জানলে কিভাবে? আমি খুঁজে বের করেছি। আমি বহু বছর ধরে অনুসন্ধান করছি এরকম বাড়ি। আমি জানতাম এই ধনের কথা, আমি শুধু জানতাম না কোথায় আছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর বের করলাম এই বাড়িতে আছে। আমি বাড়ি কিনলাম, আর এখন আমি খুঁজছি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার স্বামী একটা সম্পদের সন্ধানে এই বাড়ি কিনেছেন, আর আমাকে কিছুই বলেননি। আর সুমন্ত জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। কিন্তু সে কখনই সেই ধন পায়নি। সে খুঁজেছে কিন্তু পায়নি। আর সেই ধন এখন আমার হবে। আর অমিতা? যদি সে সত্যিই থাকে? অনিন্দ আবার হাসলেন। সে ভূত নয়, শ্রাবন্তী। সে খুব সম্ভবত এখনও বেঁচে আছে, এই বাড়ির কোথাও লুকিয়ে আছে। আর তাই আমাদের সাবধান থাকতে হবে। সেদিন রাতে আমি যখন শুতে গেলাম, অনিন্দ বললেন তিনি দেরি করে আসবেন। তিনি কাজে যাচ্ছেন। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভাঙল। আমি দেখলাম আমার ঘরের দরজা খোলা, আর একটি মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তিনি ঠিক সেই রকমই দেখতে যেমনটা আমি ছবিতে দেখেছিলাম, অমিতা। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু তিনি হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। ভয় পাবেন না, তিনি আস্তে আস্তে বললেন। আমি আপনার ক্ষতি করব না। আপনি কে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। আমি অমিতা। আমি জানি আপনি আমার সম্পর্কে শুনেছেন। আপনি আপনি সত্যিই একজন ভূত? তিনি হাসলেন। না, আমি ভূত নই। আমি বেঁচে আছি, এই বাড়িতেই থাকি, গুপ্ত কক্ষে। কিন্তু আপনার বয়স? আমি এখন 130 বছরের। হ্যাঁ, অস্বাভাবিক। কিন্তু আমি আমার জন্মের পর থেকে একটি অদ্ভুত শক্তি পেয়েছি। আমি ইচ্ছে করলে চিরকাল বেঁচে থাকতে পারি। আমি যাকে চাই তাকেও এই শক্তি দিতে পারি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু তিনি সামনে দাঁড়িয়েছিলেন, আমার সাথে কথা বলছিলেন। আমার স্বামী। তিনি বলছেন আপনার স্বামী গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতে। অমিতা আবার হাসলেন। গুপ্তধন? না, এখানে কোনো হীরেমুক্তা নেই। আছে শুধু জীবনর্স। জীবনর্স? হ্যাঁ, একটি বিশেষ জলের প্রস্রবণ যেটা এই বাড়ির নিচে আছে।
যে এই জল পান করে সে চিরকাল বেঁচে থাকতে পারে। আমার স্বামী এটি আবিষ্কার করেছিলেন আর তিনি এটা আমাকে দিয়েছিলেন। আমার দেবর রঞ্জন যখন এটা জানতে পারে সে আমাকে বিয়ে করতে চায় যাতে এই শক্তি সেও পায়। আমি অস্বীকার করি তাই সে আমাকে হত্যা করতে চায়। কিন্তু আমি তাকে আগেই হত্যা করি আর তারপর নিজে লুকিয়ে যাই। আমার মাথা ঘুরছিল। এসব অবিশ্বাস্য ঘটনা। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এসব কেন বলছেন? কারণ আপনার স্বামী বিপদে আছেন। তিনি সেই প্রস্রবণের খোঁজ করছেন। তিনি কাল রাতে পুরনো কুজোর কাছে গিয়েছিলেন। আমি তাকে দেখেছি। সেখানে গেলে তিনি মারা যাবেন। আমি চমকে উঠলাম। কেন? কারণ সেখানে আমি একটি জাল পেতে রেখেছি। যে কেউ সেখানে যাবে সে সেই জালে আটকা পড়বে। আমি চাই না কেউ সেই প্রস্রবণের খোঁজ পায়। যে পায় সে আমাকে হত্যা করতে চাইবে জীবনস নিজের জন্য নিতে। আমি উঠে দাঁড়ালাম। আমাকে যেতে হবে, আমাকে অনিন্দকে বাঁচাতে হবে। না, আপনি যাবেন না। অমিতা আমার হাত ধরলেন। তিনি আপনার ক্ষতি করবেন। তিনি আপনাকে ভালোবাসেন না। তিনি শুধু সেই প্রস্রবণের খোঁজে এসেছেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। না, তিনি আমাকে ভালোবাসেন। তিনি আমার স্বামী। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করুন। তাকে জিজ্ঞেস করুন সে কেন এই বাড়ি কিনেছে। কেন সে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে, কেন সে আপনাকে এড়িয়ে চলে। আমি মাথা নেড়ে বললাম, আমি তাকে বাঁচাব। যদিও তিনি আমাকে ভালোবাসেন না, তবুও তিনি আমার স্বামী। অমিতা সম্মতি জানালেন। ঠিক আছে, কিন্তু সাবধানে। আমি আপনাকে একটি জিনিস দিচ্ছি। তিনি একটি ছোট ফিতে বের করলেন। এটা পড়ুন, এটা আপনাকে রক্ষা করবে। আমি ফিতেটা নিলাম, পড়লাম। তারপর আমি দৌড়ে বাড়ির পেছনে গেলাম যেখানে পুরনো কুজোটা ছিল। ওই কুজোর কথা আমি জানতাম না, আগে কখনো দেখিনি। কুজোটা ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকানো ছিল। আমি ঝোপঝাড় ঠেলে ভেতরে ঢুকলাম। সেখানে আমি অনিন্দকে দেখলাম। তিনি মাটিতে শুয়েছিলেন, তার পা একটা জালে আটকা পড়েছিল আর তিনি চিৎকার করছিলেন। অনিন্দ! আমি চিৎকার করে উঠলাম। আমি দৌড়ে গেলাম তার কাছে। তিনি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। শ্রাবন্তী, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বাঁচাতে এসেছি, আমি বললাম। কিভাবে জানলে আমি এখানে আছি? আমি সত্যি কথা বললাম। অমিতা আমাকে বলেছেন। অনিন্দ চিৎকার করে উঠলেন। তাহলে সে সত্যিই আছে। আমি ভেবেছিলাম গল্প। আমি তার পা থেকে জাল ছাড়াতে চেষ্টা করছিলাম। জালটা অদ্ভুত রকমের, ধাতব কোনো জিনিস দিয়ে তৈরি, কিন্তু ধাতব নয়। এটা কাটা যাচ্ছিল না। কোথায় সে? অনিন্দ জিজ্ঞেস করলেন। কে? অমিতা। তিনি বাড়িতে। আমাকে তার কাছে নিয়ে চলো। আমাকে তার সাথে কথা বলতে হবে। আমি জালটা কাটতে পারছিলাম না। কিভাবে? এটা কাটা যাচ্ছে না। এটা কাটা যাবে না শ্রাবন্তী, একটি কণ্ঠস্বর শোনা গেল পেছন থেকে। আমি ঘুরে দেখলাম অমিতা। আপনি? অনিন্দ চিৎকার করে উঠলেন। আপনি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, অমিতা বললেন। আর আপনি আমার প্রস্রবণের সন্ধান করছেন। আপনি জানতে পেরেছেন এর কথা, তাই না? হ্যাঁ, আমি 1000 বছরের গুপ্ত লিপি থেকে জেনেছি। এমন একটি প্রস্রবণের কথা যেটা মানুষকে অমরত্ব দেয়া। আমি বিশ্বাস করিনি, কিন্তু যখন এই বাড়ির আগের মালিকের বয়স দেখলাম, অর্থাৎ সুমন্তের, আমি বুঝলাম এটা সত্যি। আর আপনি সেই জন্যই এই বাড়ি কিনেছেন? হ্যাঁ, অনিন্দ স্বীকার করলেন। অমিতা আমার দিকে তাকালেন। দেখলেন? তিনি আপনাকে ভালোবাসেন না। তিনি শুধু সেই জলের জন্য এসেছেন। আমি অনিন্দর দিকে তাকালাম। এটা কি সত্যি? অনিন্দ নিচু স্বরে বললেন, হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তোমার বাবা একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন আর তিনি এই বাড়ির সম্পর্কে জানতেন। তোমার মাধ্যমে আমি এই বাড়ির খবর পেয়েছিলাম। আমি তোমাকে প্রভাবিত করেছিলাম এই বাড়ি কিনতে। আমি হতবাক হয়ে গেলাম। আমার বিয়ে, আমার সম্পর্ক, সবই মিথ্যা ছিল। অমিতা বললেন, আমি তাকে মুক্ত করব, কিন্তু একটি শর্তে। আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান এবং কখনো ফিরে আসবেন না। আমি সম্মতি জানালাম। ঠিক আছে। তিনি অনিন্দর দিকে তাকালেন। আর আপনি? আপনি রাজি? অনিন্দ হতাশভাবে বললেন, হ্যাঁ। অমিতা একটি ছোট্ট বোতল থেকে কিছু তরল ঢাললেন জালের উপর। জালটা গলে গেল।
সেই রাতেই আমরা বাড়ি ছেড়ে চলে গেলাম। দীপা খুব কাঁদছিল, সে যেতে চাইছিল না। সে বলছিল, মা, আমি অমিতা দিদিকে ছেড়ে যেতে চাই না। তিনি আমাকে ভালোবাসেন। আমি তাকে বোঝালাম, দীপা, আমরা যেতে হবে। পরের দিন যখন আমরা একটি হোটেলে ছিলাম, অনিন্দ একটি কাগজে কিছু লিখলেন আর আমাকে দিলেন। আমি তোমাকে ধোঁকা দিয়েছি, শ্রাবন্ত।